নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার আপনাদের কাছে হাজির হলাম আমার নতুন ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুরজিৎ নিয়ে। এখানে আমি প্রতিদিন নতুন নতুন টপিক তথ্য বলার বা উপস্থাপন করার চেষ্টা বা প্রয়াস চালিয়ে যাই। আপনাদের আশীর্বাদ পাই, ভালোবাসা পাই, আর এই প্রয়াস আমার চলতেই থাকে। এরকমভাবেই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যাতে আমি এগোতে পারি এবং আপনাদের কাছে নতুন নতুন তথ্য তুলে ধরার স্পর্ধাও দেখাতে পারি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে তুলে ধরবো একটা আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা, তন্ত্রক্রিয়ার অভিজ্ঞতা। সামান্য জিনিস কত বড় মানুষের জীবনে ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে তার চরম মুহূর্তের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সুতরাং খুব ইন্টারেস্টিং, আপনারা শুনুন। আর এই ভুলগুলো আপনারাও করবেন না, এটাও আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। 2025-এর শেষের সময়, ভেরি রিসেন্ট বলবো না, মাস 4-5 আগেকার কথা, হঠাৎ করে আমি বসে আছি, দুপুরবেলার টাইম, ফোনটা বেজে উঠল। এক ভদ্রমহিলার কণ্ঠস্বর, দাদা সুরজিৎ ব্যানার্জি বলছেন? আমি বললাম হ্যাঁ বলুন, আমি সুরজিৎ ব্যানার্জি বলছি। বেসিক্যালি আমি ফোন কখনো কখনো ধরি না, কিন্তু সেই দিন হঠাৎ করে আমিও ফোনটা ধরে ফেললাম। কাঁদো কাঁদো কণ্ঠে উনি আমাকে বললেন, দাদা আমাকে বাঁচান, আমার পরিবারটা শেষ হয়ে যাবে। আমি বললাম কী হয়েছে, ব্যাপারটা বলুন। উনি বললেন, আমি কোথায় আপনার সঙ্গে দেখা করব, ফোনে বলবো? আমি ফোনে আমাকে একটু হিংসটা দিয়ে রাখুন, পরবর্তীকালে আপনি চেম্বারে এসে বলবেন। জায়গাটা আমি বলছি, কিন্তু পার্টিকুলার লোকেশনটা বলছি না। জায়গাটা গোপীপল্লভপুর বলে একটি জায়গা রয়েছে, উদয়নপুর আমতার ওই ভেতর দিকের একটা ইন্টেরিয়ার পার্ট। সন্তান সন্ততি নিয়ে একটি ভরা সংসার, বাবা মা এবং তার একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। পুত্র সন্তান ডাক্তারি পড়ছে, কন্যা সন্তান 12-এ পড়ে। যাই হোক, এডুকেটেড ফ্যামিলি। তো উনি কোথাও থেকে ফেসবুক বা ইউটিউব থেকে আমার নাম্বার ডেফিনেটলি জোগাড় করেছেন বা কালেক্ট করেছেন, ওখান থেকেই উনি ফোন করেছেন। পরবর্তীকালে উনি বললেন, তো আমি বললাম যে ব্যাপারটা কি হয়েছে। না, আমার মেয়ে মাঝে মাঝেই অচৈতন্য হয়ে পড়ছে, মারাত্মক ভুল বকছে এবং একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখতে পাচ্ছি, যেটা কখনো আমি ওর কাছে এক্সপেক্ট করি না। আমি কীরকম ধরনের, তবু একটু হিংস দিন। হঠাৎ হঠাৎ রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে, হঠাৎ হঠাৎ রাত্রিবেলার সামনে একটি পুকুর রয়েছে, পুকুরের কাছে বেরিয়ে যাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছে, দরজা না খুলে দিলে মারাত্মক অশান্তি করছে এবং গালি গালাজ থেকে আরম্ভ করে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং গায়ে যেন একটা অসুরের শক্তি আমাকে 2-3 বার গলা টিপে ধরার মতো একটা উপক্রম করেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মতো। আমি সে কি, আপনার গায়ে বলছে, আমার গায়ে হাত দিচ্ছে না, দাদার গায়েও হাত দিচ্ছে, বাবার সঙ্গে মারাত্মক অশান্তি করছে, মানে টেকা যাচ্ছে না। কি করব দাদা, উপায় কি বলুন, বাঁচান আমাকে। আমি দেখুন, বাঁচানো তো উপরওয়ালার হাতে, ঘটনাটা আমাকে আগে বুঝতে হবে এবং তারপর ডিসিশন নেওয়া যাবে। তো ওনাকে আমি আমার চেম্বারে ডাকি। আপনারা অনেকেই জানেন আমার দক্ষিণেশ্বরের চেম্বার রয়েছে, কোলাঘাটের চেম্বার রয়েছে। আমি কোলাঘাটের চেম্বারটায় ডাকি, কারণ দক্ষিণেশ্বরের কাছাকাছি কোলাঘাটটাই ওনার কাছে কনভিনিয়েন্ট হবে। উনি বললেন তাহলে কোলাঘাটে। উনি যথারীতি এলেন, ওনার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে এসেছেন, মেয়েকে সঙ্গে নিয়ে আসেননি এবং সন্তান যিনি ডাক্তারি পড়ছেন, তিনি হোস্টেলে থাকেন, তিনিও আসেননি। তো উনি এসে কাঁদো কাঁদো রবে বললেন, দাদা ঘটনাটা এরকম। তো আমি বললাম, কতদিন ঘটনাটা ঘটছে? না, ঘটনাটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, হঠাৎ করে ঘটনাটা বুঝতে পারলাম জিনিসটা হওয়ার 15 দিন পর। কী জিনিসটা হলো না, মেয়ে মাঠে ঘুরতে গেছিল। ঘুরতে যাওয়ার সময় বিকেলবেলা যেমন সাধারণত গ্রামের মানুষরা মাঠে ঘাটে একটু ঘোরাঘুরি করে, সে ঘুরতে যাওয়ার সামনে এবং একটা মাঠের সামনে একটা জলাশয় রয়েছে, সেখানে সবাই হাত মুখ ধোয়, পা ধোয়। তো ওই জলটায় নেবে মেয়ে পা ধুচ্ছিল, আরও 2-1 জন ছিল। ওখান থেকে হঠাৎ করে একটি নুড়ি কুড়িয়ে আনে, নুড়িটির আকৃতি অনেকটা একটা পুতুলের মতো। আচ্ছা তাই নাকি? আমি বললাম, উনি বললেন হ্যাঁ দাদা, এরকম একটি আকৃতির পুতুলের মতো একটি আকৃতির নুড়ি ও তুলে নিয়ে আসে এবং সেটা ওর শোবার ঘরে শোপিসের মতো সাজিয়ে রেখে দেয়। সেটাকে কখনো কখনো নিয়ে ও কথাও বলে। আমরা প্রথমটা নর্মালি ভাবছিলাম। হঠাৎ করে আমরা যেদিন থেকে এই আচরণ দেখতে পেলাম, সেই দিন থেকে আমরা মনের মধ্যে আমরা তখনও ভেবে উঠতে পারিনি যে ওই নুড়িটাই নেগেটিভ হতে পারে। তো আপনারা বুঝলেন কি করে? না, আমরা বুঝতে এখনও পারিনি, কিন্তু ওই দিন থেকেই ব্যাপারটা আরম্ভ হয়ে গেছে এবং আমরা ফিল করছি বাড়ির মধ্যে যেন কেউ একজন ঘোরাফেরা করছে, যাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমি যখনই পিছন দিকে তাকাচ্ছি, তখনই মনে হচ্ছে কেউ একজন স্যাট করে সরে গেল চোখের সামনে থেকে, পিছন দিক থেকে কেউ সরে গেল, কেউ যেন মনে হচ্ছে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। এগুলো আমরা প্রথমটা ভাবতাম যে বোধহয় আমাদের একটা মনের ভুল, আমরা ভুলবশত এরকম কিছু করছি। কিন্তু ওই দিনের পর থেকেই বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ঝগড়া হচ্ছে, মেয়ে
5-7 দিনের পর থেকে একটা এরকম মারাত্মক আচরণ শুরু করেছে, যে আচরণ চোখে দেখা যাচ্ছে না, চোখ বড় বড় করছে, রাস্তায় বেরিয়ে যাচ্ছে, ওই পুকুরটার ধারে যাবার চেষ্টা করছে, আমাকে হাত তুলছে, গালিগালাজ দিচ্ছে, অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে, জামা কাপড়টা ঠিকমতো পরছে না, এবং মনে হচ্ছে গায়েতে যেন একটা অসুরের ক্ষমতা। এবং বললে বিশ্বাস করবেন না, আমার বাড়ির একটি কুকুর ছিল, সেই কুকুরটাও কিন্তু দীর্ঘ এই 3-4 মাস ধরে খুব অসুস্থ, এবং আমার এক্সপেকটেশান সে চোখেও দেখতে পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কুকুরের বয়স কত, বললো ম্যাক্সিমাম 3 বছর। তো কুকুরের অলরেডি আপনারা সকলেই জানেন কুকুরের বয়সের সঙ্গে সঙ্গে 1 বছর ইজিক্যাল টু 8 বছরের সমান হয়। তো আমি হিসেব করে দেখলাম সেই সময় চোখে ছানিও পড়বে না। বলছে কুকুরটা যেন নেতিয়ে পড়ে রয়েছে। আর এই ঘটনা আমরা সহ্য করতে পারছি না, দাদা কিছু একটা উপায় করুন। তো আমি তখন বললাম, দেখুন দিদি, উপায় করতে গেলে তো আমি আপনার বাড়িটা একবার দেখব, এবং বাড়িটা দেখার পর আপনাকে যে ক্রিয়া করতে হবে সেই ক্রিয়ার জন্য কিন্তু আপনাকে তারাপীঠ মহাশ্মশানে যেতে হবে। তো উনি বললেন, যা করার আপনি করুন, আমি সবটাই ব্যবস্থা করব, আপনি চলুন আগে। তো আমি একটা দিন দেখে ওনার বাড়িতে যাই, এবং বাড়িতে যাওয়ার পর ওনার বাড়িতে যখন আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমি বললে বিশ্বাস করবেন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে মনে হলো যেন পিছন দিক থেকে কেউ জোরে একটা ঠেলা মারলো, যাতে আমি মুখ থুবড়ে পড়ে যাই। কিন্তু ভগবানের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা এবং আমার তন্ত্রশাস্ত্রের যেটুকুন জ্ঞান, সেই অনুযায়ী আমি নিজেকে কন্ট্রোল করি, এবং আমার সঙ্গে আর একটি ছেলেও যায়। আপনারা অনেকেই তাকে চেনেন, জানেন, আমার সঙ্গে যারা তারাপীঠ যান তারা সবাই তো দেখেছেন। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটলো, এবং আমি একটু থতমত খেয়ে গিয়ে ওনাদের ড্রয়িং রুমে বসলাম, যেখানে থেকে সামনেই ছিল ওই মেয়েটির ঘর, যেখানে ওই পাপেটটা ছিল, যে নুড়িটা ছিল। তো আমি বললাম কোথায় রয়েছে, উনি বললেন শোবার ঘরে রয়েছে, চলুন। আমরা ভয়ে কেউ হাত দিইনি। তো আমি গিয়ে নুড়িটায় দেখলাম একটা পার্টিকুলারলি যদি দেখেন, একটা যেন মনে হচ্ছে একটা পাপেট, কিন্তু পাপেটের মুখে কোনো হাসি নেই, একটা রাগান্বিত মুখ। তো মেয়েটিও বসে আছে বিছানায়, মাথা নিচু করে বসে আছে, এলোমেলো চুল, জামা কাপড় এলোমেলো। তো আমি ওনাকে বললাম যে আপনার মেয়েকে একটু ঠিকঠাক করুন। তো ওনাকে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, মা তোমার নাম কি? ও কোনো কথাই বললো না, আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকালো, এবং তাকে যেন ভস্ম করে দেওয়ার মতো একটা উপক্রম দৃষ্টিতে আমাকে তাকালো। তো আমি বললাম যে ঘটনাগুলো দেখলাম, দেখার পর আমি ডিসিশন নিলাম যে দিদি, এখানে কিছু করা যাবে না, মেয়েকে নিয়ে আপনাকে তারাপীঠে আসতে হবে, এবং আজকে নুড়িটায় হাত দেবেন না। যেদিন তারাপীঠ যাবেন তার আগে নুড়িটা কিন্তু ফেলে দিতে হবে জলেতে। বলে আমি কিছু হাত দিতে পারবো না দাদা, আমি হাত দিলে যদি মরে যাই, এরকম ধরনের বিভিন্ন রকম কনফিউশন। তো আমি বললাম ঠিক আছে, আমার সঙ্গে যে বন্ধু রয়েছে বা ভাই রয়েছে, আমি তাকে বললাম চল আমরা এক্ষুনি নুড়িটাকে ওখান থেকে বার করে আমরা ওই পুকুরেতেই ফেলে দেবো আবার। তো আমি বললাম পুকুরটা কোথায়? বললো সামনেই পুকুরটা। তো আমি হাতে করে যথারীতি নিলাম নুড়িটা, এবং নেওয়ার পর সেই নুড়িটাকে নিয়ে গিয়ে আমি পুকুরে বিসর্জন করলাম। ছুঁড়ে ফেললাম না, আস্তে করে গিয়ে বসিয়ে দেওয়ার মতো করলাম। করার পর আমি বললাম আমি বেরিয়ে যাচ্ছি, আপনারা এই দিনেতে তারাপীঠ আসার চেষ্টা করুন। বললাম আপনার কনফার্ম? চেষ্টা না, আমি যাচ্ছি। তো ওনারা তারাপীঠ সবাই এলেন। আসার পর মেয়েটিকে সামনে বসালাম, এবং বসানোর পর আমরা যেভাবে পুজো আর্চা করি সেই সমস্ত পুজো আর্চা করলাম, এবং যে তন্ত্রক্রিয়া হয়েছে সেই তন্ত্রক্রিয়ার যে পরিপ্রেক্ষী, এবং ওই পুতুলটি কোনো তন্ত্রের মাধ্যমে অভিষিক্ত করা পুতুল, যে পুতুলটি ও তুলে নিয়ে এসেছে, তার নেগেটিভ এফেক্টটা ওই মেয়েটার মধ্যে পড়তে গেছে। চিন্তা করুন, ওই পুতুলটা কেউ তন্ত্রক্রিয়া করে ওই জলে কেউ ফেলে দিয়ে গেছিলো। ওই মেয়েটি ধরার পর সেই পুতুলের যে তন্ত্রক্রিয়ার নেগেটিভ ভাইব্রেশন ওর মধ্যে চলে গেছে, এবং সেই জন্যে এই ঘটনাটা ঘটছে। তখন আমি অনুধাবন করলাম, তখন আমি বুঝতে পারলাম, এবং আমি দশমহাবিদ্যার যে যজ্ঞ বা যে যজ্ঞের মাধ্যমে যে ক্রিয়াকলাপ চলে আমাদের তারাপীঠ মহাশ্মশানে, যেটুকুন আমি জানি, আমি সবটা দিয়ে সেই কাজ করার চেষ্টা করলাম, এবং ভগবানের আশীর্বাদে মেয়েটি তৎক্ষণাৎ তো বসতেই চাইছিল না। আগুনের ফ্লেমটাও যেন মনে হচ্ছে যেন রাক্ষসীর মতো খেতে আসছে। কিন্তু মা তারার কৃপা, ভগবানের আশীর্বাদ, বামদেব বাবার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনারা অনেকেই আমাকে দেখেছেন, জানেন, গেছেন, এই ক্রিয়া চোখের সামনে অনেকে দেখেছেন। তো সেই ক্রিয়ার মাধ্যমে আমি মেয়েটিকে সুস্থতা দিতে পারি, এবং মেয়েটি সেই মুহূর্তের মধ্যে 1.5-2 ঘন্টার মধ্যে মেয়েটি প্রকৃতিস্থ জায়গা থেকে ফিরে আসে, এবং তার অবয়ব, তার আগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার কোনো কিছুই মনের মধ্যে নেই। এবং সে বাবা মাকে সে বলে, আমাকে কেন তারাপীঠ নিয়ে আসা হয়েছে, আমি জানি না তারাপীঠ কী জন্য নিয়ে এসেছি। আমার মধ্যে থেকে একটা যেন মনে হচ্ছে 10 কেজি থেকে 15 কেজি একটা ওয়েট ছিল, সেই ওয়েটটা যেন আমার রিলিজ হয়ে গেছে, শরীরটা যেমন হালকা লাগছে, প্রচণ্ড খিদে পাচ্ছে। এতগুলো ঘটনা, একটা সামান্য নুড়ি যাকে সামান্য নুড়ি ভেবে বাড়িতে তুলে নিয়ে এসে শোপিসের মতো রাখা ছিল, সেইখান থেকে এত বড় ঘটনা ঘটলো। এবং পরবর্তীকালে যখন শুনলাম, বাড়িতে যাবার পর ওর কুকুরটাও ঠিক হয়ে গেছে, এবং কুকুরটাও আবার আগের মতো চনমনে হয়ে গেছে। ওনাদের সঙ্গে এখনও আমার যোগাযোগ রয়েছে।
জায়গাটি আপনাকে আবারও বললাম যে উদয়নারায়ণপুরে গোপীবল্লভপুর বলে একটি জায়গা রয়েছে, ওই জায়গারই একটি ঘটনা। তো এই রকম মারাত্মক ঘটনার সম্মুখীন আমি হই এবং মারাত্মক ঘটনার সম্মুখীন হওয়ার পর সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করি, আমার যতখানি ক্যাপাসিটি সেইটা দিয়ে চেষ্টা করি এবং তাদের জন্য আশীর্বাদ আপনাদের লাগবে, আশীর্বাদ আছেই, আরও আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। আর মানুষের এইরকম ধরনের অনেক প্রবলেম আছে, কেউ লজ্জায় বলতে পারে না, কেউ বুঝতে পারে না। সুতরাং যখনই বুঝতে পারবেন অবশ্যই কোনো ভালো মানুষের সান্নিধ্যে গিয়ে এটাকে সলভ করার চেষ্টা করবেন, না হলে এই প্রবলেম বাড়তেই থাকবে। এটা রিসলভ না করলে আপনারা কিন্তু পরবর্তীকালে প্রবলেমে পড়ে যাবেন, গোটা বাস্তুটাই নেগেটিভ হয়ে যাবে, একের পর এক মানুষ অসুস্থ হতে থাকবে, একের পর এক মানুষ অ্যাবনর্মাল হতে থাকবে। সুতরাং এই জায়গা থেকে নিজেদের প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার পদ্ধতি রয়েছে, বিভিন্ন রকম মন্ত্র রয়েছে, বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে এটাকে প্রোটেকশান নেওয়া যায়, আটকানো যায়, শরীর বাঁধা যায়। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই সকলের কাছে ছড়িয়ে দেবেন। মানুষের যাদের এরকম প্রবলেম রয়েছে অবশ্যই যদি আমাকে যোগ্য মনে হয় যোগাযোগ করতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব। আর ভালো থাকুন, ভালো রাখুন। আর আমার যদি এই প্রোগ্রামটি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেলটি, আমাকে আশীর্বাদ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা তারা। নমস্কার।